গান কিন্তু একটা ক্লাসিফাইড গ্রুপের জন্য ছিল, যে একটা বিশেষ ঘরানার মানুষদের জন্য। সবার হচ্ছে ভাই টিমের গাড়ি, আমার তো ভাই ডিমের গাড়ি। এই যে মালুমা গানটা আমি যাদের ঢোল বেড়ে বেড়ে শুনি। 31 বছরের জীবনে চরম সফলতা। কিন্তু আমি বসে থাকিনি, আমি ওয়ার্ল্ডিং এর কাজ শিখছি যে আমার চামিচ তোমারে দিয়ে আমি খামু কি আঙ্গুল দিয়া। তার মানে ক্রিয়েটিভিটির সাথে পিনিকের কোনো সম্পর্ক নেই। ফিলিং ইন দ্য ডিলিং, আর বেশি বুঝাইলে অন্য প্যাচে সিলিং ইন দ্য কিলিং। এই মিডিয়ার জগতে প্রচুর ভেজাল। আমরা জাস্ট একটু আমাদের কিউরিওসিটি থেকে শুনি, এটা ইতিহাস হয়ে থাকুক। সবাই মনে করে নইতে চায় খান, তো সবাই যদি খান হয় ভাই দুনিয়া যাবো খান খান। এর লেগে আমি হইতে চাইতেছি রজনীকান্ত, আমার বউ মাদ্রাসার আর আমি তো মান্দার কাছে রাগাই স্যার, ঠিক আছে? কারণ যত যাই হোক গান বাজনার টাকা হারাম। কি রে মলা ডালা খাস না মারা খাই আগের মতো ডাইনে বামে চাস না। আপনার সময় একটু আগে একটা কথা বলছিল, থাইমা গেছি। আমারও একটা চলে আসছিল আপনার সাথে ফিলে। আন্ডা যত বড় হোক না, ওটা এখানেই শেষ করি, কারণ আপনার লাইন কোন লাইন কোথা থেকে বের হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দ্য আরজি কিবরিয়া শোতে। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশন এবং এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি আরজি কিবরিয়া ফেসবুক পেজে এবং নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজেও। আজকে যাকে নিয়ে আমার এই সন্ধ্যাটুকু কাটবে, তিনি আপনাদের সুপরিচিত। সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তিনি নিজেকে অন্য মাত্রায় নিয়ে গেছেন গানের জগতে। যদিও এই ঘটনাটা নিয়ে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত অতটা জানেন না, কিন্তু তার হাত ধরে আমরা রীতিমতো অনেক দূর অগ্রসর হয়েছি এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের কাছে সে নিজের একটা জায়গা তৈরি করে নিতে পেরেছেন। তিনি হচ্ছেন আলী হাসান, যাকে হিপ হপ গানের আর্টিস্ট কিংবা অনেকে র্যাপার বলে থাকেন। চলুন তাকে আমরা স্বাগত জানাই। আমার ভালো লাগছে আপনার সঙ্গে বসতে পেরে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। সম্প্রতি তো আমার মনে হয় যে প্রীতমের সঙ্গে যে গানটা হলো সেটা আপনাকে নতুন করে আবার আলোচনায় নিয়ে এসছে, এবং কেমন সাড়া পাচ্ছেন? আসলে তো অনেক ভালো সাড়া পাচ্ছি, আর আমি তো ওরকমভাবে বুঝতে পারিনি যে এটা ওরকম হবে। যেমন আমি যখন আমার গানের কাজ করি, আমার গানের কাজে আমরা একটা কনফিডেন্স নিয়ে আমি কাজ করি। এরা যেটা ভালো হোক বা না হোক, ভাইরাল হোক সেটা বিষয় না, কিন্তু ভালো করার চেষ্টা করি। তো এটাও আর কি আমি অনেক ভালো করার চেষ্টা করছি, যদিও টাইম কম ছিল। টাইম আমি তো শুনেছি 6 মাস ধরে শুটিং হয়েছে, আপনাকে খুব অল্প সময় দেওয়া হয়েছে। আমি খুব কম সময়, 7 দিন আগে ফোন দেওয়া হয়েছে। হ্যাঁ, 7 দিনের ভিতরে লিরিক্স লাগবো। প্রীতম ভাই ফোন দিয়ে বলতেছে, আলী একটা কাজ আছে, 7 দিনের ভিতরে তোমার লিরিক্স লেখো। 7 দিন টাইম দিলাম, দেখো ভাই কী করা যায়। আচ্ছা। আর প্রীতম ভাই বলতেছে যে আমি জানি এটা তুমিই পারবা, যেহেতু। তো তখন উনি আর কি আমাকে অডিও এই গানটা পাঠানো হয়েছে, বাউলের গান, বয়াতি গান আর কি। আর বাউলরা তো একটু আধ্যাত্মিক বোঝে নেই, ওনাদের তো আধ্যাত্মিক কথা আমাদের ধরাটা টাফ ব্যাপার। যখন আমি পুরো গানের লিরিক্সটা শুনলাম, তখন বুঝলাম যে না, আসলে উনি বলতেছে যে ভাঙ্গা নৌকা, জীবনের চলার যে স্টাইলটা বলতেছে। তো আমি আবার আমার দিক থেকে দেখছি, একটু পজিটিভ ভাইব নিয়ে আসা। আমি আবার অন্য দিক দেখছি। আমি দেখতেছি যে এটাই দুনিয়া, দুনিয়ায় চলার পথে অনেক বিদিক থাকবো। এই দুনিয়ার শেষে যদি ভালো কাজ হাসিল করতে পারি, বেহেশত যারা বলে। আমি কিন্তু বলছি যে সুন্দর একটা দ্বীপ আছে, এই দ্বীপটা বুঝেছি আমি বেহেশত। আমি একটু আধ্যাত্মিকে ঢুকছি হালকা। এটাই বলছি যে আপনি কি ভাবতেছেন ভাই আপনার নৌকা লিক আছে, আমি তো দেখতেছি ভাই আপনার নৌকা ঠিক আছে। জীবনে চলার পথে নাই নেই ঠিক আছে, সঠিক দিক যেতে পারলে সুন্দর একটা দ্বীপ আছে। সঠিক দিকে আগে যেতে হবে। হ্যাঁ, তো এটাই হলো বিষয়। আমি লিরিক্স শোনার পর লিরিক্সের উপরে আমি আমার লিরিক্সের ব্যাপারে প্রীতম আপনাকে স্বাধীনতা দিয়েছিল যে আপনি নিজের মতো করে লিরিক্স। উনি আমারে বলছে যে আরে তোমার মন মতো। আর লিরিক্সের বিষয়টা হচ্ছে আমি যে কোনো লিরিক্স লিখি আমার মন মতো, এটা আমার ব্যক্তিগত। আমি আমার সেন্সের থেকে আমি এটা ভালো বুঝলে ভালো, এটা যেভাবে আমি কি বুঝি এটারে ওইভাবে আমি লিখি। আমি কখনো কারো মন মতো লিরিক্স লিখি না। আপনি কোনো কোম্পানিও আমাকে যে এখনো যে কটা কোম্পানির কাজও করছি, ওনারা ওনাদের মন মতো আমাকে লিরিক্স লেখাতে পারে নাই। আপনার মন থেকে যা আসছে এটা আমার মন মতো, এবং মন থেকে আসলে হবে না। আমি রিয়েলিটি সবসময় কথা কাজে প্রাসঙ্গিক মিল রাখি। এবং কোনো কথা বলি না যে কোনো কথার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছুই নেই, ওই ধরনের কথা আমি বলিও না। সো লিরিক লেখার পরে আপনি শুট করলেন? হ্যাঁ, লিরিক্স লেখার পর লিরিক্স বললো যে ঠিক আছে লিরিক্সটা তুমি আসো আলি। আমি আসার পর একসাথে দেখি লিরিক্সটা তো হয়েছে সুন্দর, তুমি বসো তাহলে বুঝিয়ে দেবার। তো একটু সিরিয়ালের একটু ব্যাপার স্যাপার ছিল। তো প্রীতম ভাই বললো যে আলী দেখো সিরিয়ালটা কি করা যায়, একটা জিনিসের সিরিয়ালের ব্যাপার আছে। হ্যাঁ, যেহেতু বয়াতি গানের সাথে কনভারসেশন, তো তখন আর কি ইনস্ট্যান্ট ওইখানে বসে আমার আধা ঘন্টা সময় লাগলো। আমি ওইখানে লিরিক্সটা আবার সিরিয়াল মিলিয়ে দিয়ে ওইখানে রেকর্ড।
রেকর্ড দেওয়ার পর এই ভিডিও শ্যুট টাইম দিল, ভিডিও শ্যুট করলাম, শ্যুট করে চলে আসলাম। একবার? হ্যাঁ, শ্যুটটা একবারই। একদিনই আপনার শুটিং ওকে হয়েছে? তো আমার শ্যুটটা একদিনই হবে, আমার তো হামুরি বড় কোনো পার্ট না। না, কিন্তু আমরা যতদূর জানি যে এখানে যে শুটিংগুলো হয়েছে যথেষ্ট সময় নিয়ে নিয়ে। সবারটা সময় লাগতে পারে, হয়তো বা আমারটা লাগেনি। জীবনের সাথে চলে হাই-ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সো আমরা আসলে বর্তমান কাজ দিয়ে শুরু করলাম, কিন্তু আমরা একটু অতীতে ফিরে যেতে চাই। আমি যদি ভুল না করে থাকি, আপনার বয়স কত এখন? এখন আমার বয়স কত, 30-31। 31 বছরের জীবনে চরম সফলতা, এবং বাংলাদেশের মানুষ আপনাকে চেনে, যারা এই র‍্যাপ গান পছন্দ করে আলহামদুলিল্লাহ তারা আপনাকে চেনে। আমরা একেবারে ছোটবেলা থেকে শুনতে চাই, একটু শৈশব থেকে শুনতে চাই, কেমন পরিবার আপনার জন্ম হয়েছে, কেমন ছিল সমস্ত কিছু? আমার আব্বা ছিল ব্যবসায়ী, আমরা মধ্যবর্তী পরিবারের ছেলে আলহামদুলিল্লাহ। আমরা সব মানে সচ্ছল পরিবারই ছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু দুষ্টামির কারণে হয়তো বা পড়ালেখা করা হয়নি। বাবার চেষ্টা, বাবা মা চাইছিল পড়ালেখা করো। বাবা কিসের ব্যবসা ছিল? হার্ডওয়্যার ব্যবসায়ী ছিল। আমি ছোট থেকে দেখছি আমাদের হার্ডওয়্যার ব্যবসা, পাশাপাশি আপনার প্রায় আমার বাবার 1-1.5 রিক্সা ছিল। 1-1.5 রিক্সা ছিল। আমাদের এলাকার বড় মহাজন ছিল আমার বাবা, তো ছোট, আমরা ওরকম বুঝি না। আচ্ছা, কোন এলাকা এটা? এটা হচ্ছে নারায়ণগঞ্জ, ফতুল্লা, পাগলা চিতাশাল। ওকে, আচ্ছা। তো ওইখানে আর কি ছোট থেকে দেখতাম যে বাবা দোকানদারি। আমরা মাদ্রাসায় পড়ালেখা করতাম, মাদ্রাসায় করা হয়নি, পরে স্কুল। মাদ্রাসায় পড়া হলো না কেন? মাদ্রাসায় পড়া হলো না কেন, আসলে এটা তো আর কি বইরা বুঝাইতে পারবো না, আমাদের দোষ। এটা হচ্ছে আমাদের দোষ। হচ্ছে মাদ্রাসার একটু লং টাইম, তো হ্যাঁ, মাদ্রাসার পড়াটা অনেক লং টাইম, ঠিক আছে, সকাল থেকে রাতের 7টা-8টা পর্যন্ত। আর আমাদের পোলাপেন্না বয়স, আমাদের দুষ্টাইম ফাইজলামি দিকটাই বেশি থাকে। এত বন্দিশালা ভাল লাগে না। ট্রু। হ্যাঁ, কিন্তু এটাই যদি বন্দিশালাটা থাকাটাই বেটার, দেখা গেছে একটা সেটেল হওয়া যায়। না, ডিসিপ্লিন ছাড়া লাইফে অনেক কিছু হয় না। লাইফে অনেক কিছু, তো আমাদের যুগটা তো এখন আর ডিসিপ্লিনের ভিতরে নাই। সবাই আর কি হামতাম, সব বিষয়ের ভিতরে দৌড়াদৌড়ির ভিতরে থাকে। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমার 4 বোন, আমি এক ছেলে। ও, তাহলে তো আরো সুযোগ কাজে লাগানো, মানে অনেক কিছু আল্লাহ করেছে। দুষ্টমির ভিতর দিয়ে দিন যাচ্ছিল, আর পড়ালেখা করা হয় নাই, এই জন্য বসে থাকি নাই, নিজে কাজকর্ম শিখছি। আমি ওয়েল্ডিং এর কাজ জানি। পড়ালেখা একবারই করা হয় নাই? মানে ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা হয়েছে। তো বাবা মেনে নিল যে একটা মাত্র ছেলে, সে ক্লাস 8 পড়ার পর বাপ মা তো চেষ্টা কম করে নাই। আচ্ছা, দেখা গেছে আমি করিনি, তখন বাবা বললো যে পড়ালেখা না করছো ঠিক আছে, ঘরে খাওয়াটাও ঘুমান, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি খুশি, তাও তুমি কোনো জায়গায় আজে বাজে আড্ডা, যার তার সাথে জায়গায় যেও না, এক দিকে যেও না। কিন্তু আমি বসে থাকিনি, আমি ওয়েল্ডিং এর কাজ শিখছি। আমি ওয়েল্ডিং এর সম্পূর্ণ কাজ জানা, ওয়েল্ডিং মিস্ত্রি যার বলে, গ্রিল লাইন। ওকে, তো ওয়েল্ডিং এর কাজ শিখলাম, ওয়েল্ডিং এর কাজ শেখার পর ওয়েল্ডিং এর কাজ করছি। তো এক জায়গায় দূর দূরান্তে যা কাজ করতাম, যশোর, তারপর আপনার বড় বড় শেড তৈরি করতাম। তো এই কাজের মাধ্যমেই ছিলাম। এই কাজের মাধ্যমে কাজ করতে করতে পরবর্তী 2013-14 দিকে বিদেশ চলে যাই। আর দেশের বাইরে পাঠিয়ে দেয় আপনাকে? হ্যাঁ। হিপ হপ গানের সাথে শুরুটা কিভাবে হলো? হিপ হপ গানের থেকে শুরুটা মূলত বিষয় হচ্ছে, আমরা আপনার হিপ হপ গান আমরা শুনি, ইংলিশ গানগুলো আর কি শুনি। আমরা একটু যে বললাম না, লোকাল টাইপ ছিলাম, দুষ্টামি ফেজলামি বেশি ছিলাম, গ্রুপিং ছিলাম এলাকায়। হ্যাঁ, তো আমরা হিপ হপ গানটা একটু বেশি শুনতাম। দেখা গেছে বোন থাকস, এমএনএম, তারপরে হচ্ছে আপনার এই বিগি, টুপাক, হ্যাঁ, ইয়েলফ, ওদের গানগুলো আমরা একটু বেশি শুনতাম। তো এবং বাংলাদেশে দেখলাম যে না, অনেকে হিপ হপ গান করতেছে। তো চিন্তা করলাম, আমি আবার ছোট থেকে আর কি আমার দাদি আর কি মানে মিলা কথা বলতো, যে পুঁথি বলে। ও আচ্ছা, ওটাকে আমার দাদি ছোটকাল থেকে, আর আমি ছোটকাল থেকে একটু বয়াতি গানটা নিয়ে বেশি খেতাম। আচ্ছা, খুবই আদরের ছিলাম নানি দাদি, আমাদের একটু জয়েন্ট ফ্যামিলি ছিল। তো তো ছোটবেলা থেকে দাদির সাথে দুষ্টামি করতাম, দাদিদের গান শুনাইতাম, দাদি নানি বুলবেরা গান শুনাইতাম, ডোল, এই যে মালুমা গানটাও আমি দাদির ডোল বেড়ে শুনাইতাম, কিন্তু ওনাদের স্টাইলে না, আমি আবার আমাদের আলাদা স্টাইলে শুনাইতাম, এই ধরনের গান করতাম। তো দেখলাম যে হিপ হপ গানটা যখন আমরা যখন শুনি, দেখি যে আমরা যে মিলে যে কথাগুলো বলি, জাস্ট এই কথাগুলোই মিউজিকের উপরে বসানো, জাস্ট এতটুকুই। তবে কথাগুলো অনেক কি বলে আপনার খুবই শক্তিশালী কথা হইতে হবে, পাঞ্চিং, নর্মাল ভাবে বললে হবে না একটা কথা। কিন্তু আপনি যে যাদের কথা বললেন, এটা তো ইংরেজিতে করে বা ইংলিশ লোকাল অ্যাকসেন্টে করে, এগুলো বুঝতেন আপনারা নাকি শুধুমাত্র রিদমের জন্যই শোনা? আমরা অনেকগুলো বুঝতাম, আবার কিছুগুলো রিদমের জন্য শোনা হইতো। অনেক স্পিডে করতো, বাস্তা রাইমস তো খুবই স্পিডে, রাইট। তো
দেখতাম যে ভালো লাগতো আর কি আমাদের, তো আমরা এগুলোই শুনতাম। তো তখন চিন্তা করলাম যে না, আমরাও তাহলে এই সেম কাজটা করতে পারি। তো এরপর থেকে যেমন আমরা অনেক হিপহপে আর কি জড়িত। আমরা বলতে কারা কারা? আমার বলতে আমাদের এলাকার অনেকেই ছিল, হ্যাঁ। তো যে যার মতো আর কি কাজ করতেছে, আমরাও আর কি নামছি। তো সময় কম দিতে পারতাম, যেহেতু ওয়ার্ল্ডিংয়ের কাজ করতাম, ওই সপ্তাহে একদিন বন্ধ পেতাম, ওই একদিন ফ্রি স্টাইল করতাম সবাই একসাথে হয়ে, হ্যাঁ। নিজের থেকে আর কি উত্থান আমাদের, হ্যাঁ। আমরা করতে করতে যখন দেখলাম যে আমরা পরে গানও করছি, আমরা একটা গান করছিলাম যখন যেই বয়সের গান আসে, দেখা গেছে 13-14 দিকে আমাদের বয়সটা যেরকম, উর্তি গান গেছি, মেয়ে তুমি জানো কি, এই টাইপের কাজ, হ্যাঁ। ওইগুলো তখন ইউটিউব ছিল না, আমরা গুগলে গান ছাড়তাম। আচ্ছা, গুগলের চ্যানেল, গুগলে আপনার আইডি খুলে গুগলে আমাদের জাস্ট শখের বসে, হ্যাঁ, গান ছাড়া হইতো। এরপরে তো বিদেশ চলে গেলাম 2013-14 দিকে। তখন এই বিদেশ যাওয়ার পরে তো দেখতেছি পুরো আপডেট, ইউটিউব, ফেসবুক, ভিডিও, তখন ফেসবুক, হ্যাঁ, ফেসবুক ভিডিও ছিল না, পরে দেখলাম ফেসবুকে এখন ভিডিও ছাড়তেছে মানুষ। কোন দেশে গেলেন আপনি? কাতারে। জি। আচ্ছা। জীবনের সাথে চলে হাই ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তো কাতারে যাওয়ার পর যখন কাতার প্রায় 2.5-3 বছর ছিলাম, ওইখানে বসে আমি অফ থাকিনি। তো আমার একটা অভ্যাস ছিল হচ্ছে লেখা। আচ্ছা। তো আমি যখন ডায়লগ বানাইতাম, আমি ডায়লগগুলো করতাম, আমি ডায়েরির ভিতরে লিখে রাখতাম। আমার প্রায় 7,000 থেকে 8,000 ডায়লগ লেখা আছে। আচ্ছা, অনেক। এগুলো কি হুটহাট মাথায় চলে আসে? এটা আসলে আমি আপনারা বলতে পারবো না, আসলে এটা গড গিফটেড, আমি যেটা মনে করি। ঠাস করে একটা কথা মাথায় এসে পড়া, এটা কথা, তাও আবার কি প্রাসঙ্গিক মিল রেখা, রাইট। আপনার লাইনগুলো খুব পাঞ্চিং হয়। টাফ ব্যাপার আর কি, হ্যাঁ। তো আমিও মাঝে মাঝে দেখা গেছে এরকম কিছু লাইন আসে যে আমার চামিচ তোমারে দিয়ে আমি খামু কি আঙ্গুল দিয়া, তো আমি হাইসা দিই, কি কইলাম এটা কিভাবে আসলো। দাদি আর কিভাবে মিলে কথা বলতো, আমিও দাদির সাথে মিলে ছোটকাল থেকে এই অভ্যাসটা ছিল আমার। আচ্ছা। দেখা যায় হিপহপ ক্ষেত্রে আমার জন্য একবারে সহজ রেখা রয়েছে এটা। র্যাপ, মানুষ যখন হিপহপ করে, র্যাপ গান যখন বোঝে মানুষ, তখন এই জিনিসটা আমার জন্য একবারে সহজ রেখা রয়েছে। কারণ এই গানের মেনই হচ্ছে পাঞ্চ লাইন, কথাটারে কিভাবে একটু খোঁচা মেরা বা একটু ফ্যাঙ্কিভাবে বলা যায়, নর্মাল। আপনি একদিকে তাকায় রয়েছেন, ডাক দিলাম হনেন নেই, কিরে তোরা ডাকলাম তুই শোনস নাই, এটা আপনার নর্মাল ভাবে, কিন্তু আমি নর্মাল ভাবে বলুম না, আমি আবার একটু অন্যরকম ভাবে বলুম, কিরে মলা ডালা খাস না মারা খাই আগের মতো ডাইনে বামে চাস না। মলা ডালার কথা বললাম যে জ্যোতি হয়, ওকে, রাইট। তো এইটার কি হঠাৎ ঠুস করে আইসা পড়ে, এটা গড গিফটেড ভাই, এক্স্যাক্টলি। এটা আপনার আমি বললেও হবে না। আমি আপনার বাজার গরম গান আমি প্রায় 6-7 দিনে লিখছি। আবার আরেকটা গান করতেছি, ওই গানের একটা লাইন লিখতে আমার 3 মাস সময় লাগছে, এক লাইন মাত্র। সঠিক মেসেজটা আসে নাই আমার মাথায়। আমি অনেক ভাবছি লাইনটা কেন হইতেছে না, এখন কী হইব, এখানে কী বসবো, সঠিক লাইনটা আসতেছে না। এই মালোমা কাজটা এরকম সেম। 7 দিন আগে লিরিক্স লিখতে বলছে, আমি আপাতত কিছু লাইন লিখে আর কি ওনারে পাঠিয়ে দিছি। প্রায় 16টা লাইন গাওয়া হয়েছে, কিন্তু আমি আরও এর থেকে বেশি 30-40টা লাইন লিখে পাঠিয়ে দিছি। বললো যে ফাইনালি তোমার তুমি সেট বানা, তুমি আসো, টাইম কম। তো তখন আমি বাসে আস্তে আস্তে মিলা লিছি। আচ্ছা। মানে মোবাইলে টিপটাছি, এই লাইনগুলো সুন্দর মিলা লিছি। আর এমনিও তো আমার অনেক ডায়লগ ডায়েরিতে লেখা প্রচুর পরিমাণ, শুধু আমার না, আমার দাদির, এবং অনেক লোকাল কথা আছে মানুষ যেগুলা কয়। ওই যে আপনি দেখবেন অনেক লোকাল কথা মানুষ বলে না, আমরাও তো লোকাল কথা বলতে পারি, হ্যাঁ। গু খায় সব মাছে, কালার খায় গাউরা মাছে, কয় না, তো এইগুলার আর কি আমরা বানাই। এই লোকাল কথাগুলোর আমরা মাঝে মাঝে কি আর একটু অ্যাডজাস্ট করে পারফেক্টলি বানাই। গু খায় সব মাছে, কালার খায় পাঙ্গা আসে, ডিম পারে মুরগি আর ব্যথা পায় রাজা হাসে। তো এইগুলোই হচ্ছে আমাদের কাজ। তো হিপহপ ক্ষেত্রে গিয়ে আমার জন্য আর কি সুবিধা হয়েছে এই জন্য, যেহেতু আমার কথার স্টাইলটা ফ্রি স্টাইল, মিলে কথা বলা। কাতারে গিয়েও ওখানে সুবিধা করতে পারছিলেন না, ওখানে আপনার ডিউটি বেশি, বেতন কম ছিল। আচ্ছা। তো পরে চিন্তা করলাম যে না, দেশে আসি। তো দেশে আসার পর যেমন বাবার বিজনেস, বাবা দেখলাম যে না, এখন বিজনেস আগের মতো করতেছে না। বাসার নিচে আব্বা আর কি দোকান দিচ্ছে একটা, আমাদের বাড়ি করার পর দোকান, ওইখানে আপনার ওই দোকানে আব্বা বসে। তো আমাদের হার্ডওয়্যার দোকানটা আর কি আপাতত অফ। তো আমি এসে আর কি দোকানটায় বসছি, এবং আমি ওই যে পাশাপাশি হিপহপ চালাই যেতেছি। যদি মানে সময় পেয়ে কাজ করি, তখন তো একটা গানে একটা ব্যয় যায়, মন চাইলে নিজের পকেটের টাকা ব্যয় করে করতে পারি না। ওই টুকটাক করে অল্প করে জমা, যেমন একটা রেকর্ড দেওয়া হয়েছে, রেকর্ড দেওয়ানোর পর দেখা গেছে আবার আপনার ভিডিও শ্যুট নেওয়া হয়েছে,
আবার টাকা পয়সা জমে। তো এইভাবে করে কাজ করা হয়। ফকির নিয়ে একটা কাজ করলাম 2017-তে। হুম এরপর 2020-এ আপনার এই 3 বছর আর কোনো কাজ করা হয়নি। ব্যবসার ভিতরেই সময় দিতে আসছি, ব্যবসার তো অবস্থা এদিকে খারাপ। হ্যাঁ, যিনি এলাকা আপডেট হয়ে গেছে, দেখা গেছে একটা সুইচ লাগাই তো মানুষ 20 টাকা দামের। আমরা যখন আমার বাবা যখন ব্যবসা ছিল, পরবর্তীতে দামি দামি জিনিস আপডেট হয়ে গেছে, একটা সুইচের দাম 500 টাকা। এখন চালানো বাড়াইতে হবে। জি তো সব দিক মিলে দেখতেছি বাইরে ধরে চলতেছে না। এর ভিতরে একটা কাজ করলাম ধর্মার্ধর, পুরা মানে অনেক স্পিড র্যাপ বলে যে ধর্মার্ধর কাজটা করলাম। এটা আমি জি সিরিজে যখন অডিও পাঠাইলাম তখন ওনারা শুনে আর কি ভিডিওটা আর কি ওনারা করে দিল। আচ্ছা, তো ওইটা করার এটা কি পর ব্যবসার পরিস্থিতির আগে? ব্যবসা পরিস্থিতির আগে। আচ্ছা, তারপরে আবার স্টপ। এই ব্যবসা, এর ভিতরে বিয়ে শাদি, নিজের পরিবার সংসার, ওকে হ্যাঁ ছেলে হইলো আলহামদুলিল্লাহ। ওকে তো এদিকে তো মনে করেন কুল পাই না, তাই পরিবার নিয়ে দৌড়াদৌড়ির উপরে এইভাবেই আসছি। ব্যবসা বাণিজ্য কী করবো, তো আবার প্ল্যান করলাম যে ব্যবসা বাণিজ্য বিক্রি করে আবার বিদেশ চলে যাম। আচ্ছা, তো এর ভিতরে আবার ব্যবসা বাণিজ্য অলরেডি বিক্রি করে ফেলছি, কিন্তু আমি অনেক কিছু যে বললাম না, ওটা অভ্যাস ছিল লেখা। তা আমি অনেক কিছু লিখে দিয়েছি। 7,000 ডায়লগ কিন্তু কম না ভাই। আপনার কাছে এগুলো সব কালেকশন আছে? হ্যাঁ, প্রায় 3-4 ডায়েরি ভরা। যখন মাথায় আসতেছে 2010 থেকে 2000 এই পর্যন্ত আমার 4টা ডায়েরি পুরো ফুল ভরা। অনেক কথা সেগুলো কাজে লাগানো হয় নাই। অনেক কথা কাজে লাগাবো, খালি ডায়লগ লাগলে হয় না। ডায়লগটা ওই বিষয়ের উপরে আবার ডায়লগটা মিলতে হয়। আচ্ছা, যে কোনো বিষয়ের উপরে ডায়লগ যদি না মিলে তো আপনি কি করেন? কমপ্লিটলি জাস্ট যেটা মাথায় আসতেছে ওটা লিখে ফেলেন, নাকি পুরোটা গান লিখে ফেলেন? না, পুরোটা গান পড়ে। পুরো গানের লেখার আগে আপনি ওগুলোর হেল্প নেন ওই হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে? যদি প্রয়োজন ওইখান থেকে হেল্প লই। আবার এমন আছে ইনস্ট্যান্টে আইসা পড়তেছে, যেমন আপনার ডিকশনারি আপনি নিজে? হ্যাঁ, দেখা গেছে বাজার গরম গানে আমার ডায়েরিতে হাত দেওয়া লাগে নাই। আচ্ছা, আবার আরেকটা কাজ করতেছি এখন নানানাতি, যেমন যে গানটা নিয়ে মনে আশাবাদী। ওকে, নানাদি গানটা নিয়ে আমি একটু আশাবাদী। দেখা গেছে এইটা আমি আশাবাদী যে ভালো হবে ইনশাল্লাহ। আমার দিক থেকে সর্বোচ্চ দিয়ে করছি। হ্যাঁ, তো এই যেমন লিরিক্স যেটা হাত দেওয়া লাগে, ডায়েরিতে প্রয়োজন পড়ে ডায়েরিতে হাত দিই। আর নাই তো নিজের যদি মাথায় আইসা পড়ে ডায়লগটা। আলী, আমি ব্যবসা পরিস্থিতিতে আসার আগে আরেকটু পিছনে যেতে চাই। আপনি শখের বশে এটা করছিলেন, কিন্তু প্রফেশনালি আপনি কখন করলেন? লাইক একটু শেখারও তো ব্যাপার আছে। প্রফেশনাল আমি করিনি, প্রফেশনাল ভাবে ওরকমভাবে আমি করি নাই। হ্যাঁ, আমি যখন আর কি, কারণ এটা দিয়ে তো আশা পাই তো ভরসা পাই না, ভরসা পাই তো আশা পাই না, তো এই কথা বলার ভাষাও পাই না। কথাটা বুঝছেন তো? এটা নিয়ে আর কি এরকম প্রফেশনাল ভাবি নেই। সাইডটা করতেছি টুকটাক, হইলে হইল, না হইলে নাই। তো এইভাবে আর কি আমার করা। কম্পোজিশন ফার্স্ট কোন গানের হলো? আমার ফার্স্ট হচ্ছে আপনার ওইগুলো আর কি, মেয়ে তুমি জানো কি, এরকম কম্পোজিশন না। তখন তো ওই যে ধরতে মাইক দিয়ে রেকর্ড করছি এইভাবে, আপনার কানে হেডফোন লাগানো, এখানে মিউজিক অ্যাড করেছে কি? হ্যাঁ, মিউজিক অ্যাড করছি। আমাদের ভাই ব্রাদার মিলে আর কি আমরা কাজটা করছি, ওরকম হয়নি। পরবর্তীতে ফকিরনি কাজটা করছিলাম আমি, আপনার রেকর্ড দিছিলাম। এটা হচ্ছে 2017-তে। এরা পুরান ঢাকা এক ভাই ব্রাদার, সোহান ভাই নামে একজনের কাছে। তো এই গানটা আবার ওই যে আমাদের আরেকটা প্রডিউসার আছে সুচি শামস ভাই, তো উনি আবার আমাদের হিপহপ যত আর অন্য আর্টিস্ট যারা কাজ করে, ওনাদের কাজগুলা ভাই আবার বড় বড় কাজগুলা করে, খুবই ভালো, এই সকল বিষয় নিয়ে ভালো পারদর্শী। তো ওনার আর কি ফকিরনি গানটা পাঠানোর পরে উনি আর কি বললো যে এত সুন্দর একটা গান, ভালো মিউজিক, ভালো মিক্সিং এর জন্য মাইর খেয়ে গেল। আচ্ছা, এর পরবর্তীতে যে ধর্মার্ধর কাজটা আমি ওনার কাছে করছি, উনি আমাকে বলছে যে তুমি আলিয়া আইসো আমার কাছে, তোমার তো লিরিক্স সেন্স খুব ভালো দেখতেছে, তোমার যে কোনো হেল্প লাগে আমার কাছে আইসো, টাকা পয়সা বিষয় না। তো এরপর ধর্মার্ধর কাজটা ভাইয়া করে দিছে আমাকে, সুচি ভাই। হ্যাঁ, ভালো মানুষ, খুবই ভালো মানুষ, কারণ সাপোর্ট পাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। রাইট। তো ধর্মার্ধর কাজটা করার পর যেমন ব্যবসার পরিস্থিতি কাজটা করলাম। এগুলোর কি কোনো স্কেল আছে এই গানগুলোর? যেমন অন্যান্য গানগুলোর ক্ষেত্রে আমরা দেখি একটা স্কেলের ব্যাপার স্যাপার আছে, এই গানগুলোর রিদম? হ্যাঁ, প্রত্যেকটা গানের একটা আমাদের হিপ হপ সেম স্কেল আছে। সো এগুলো কি আপনাকে শিখতে হয়েছে কোথাও? আসলে এগুলো শেখার বিষয় না, এগুলো আপনার গান তো এখন মনে করেন আপনি খালি গলায় গাইতে পারেন। জীবনের সাথে চলে হাই ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। নিজের থেকে আর কি অনেক কিছু চলে আসে, বললাম না, আমরাও তো শুনছি মানুষ করতেছে। তার মানে আপনি যা করতেছেন আজ পর্যন্ত সবই আপনার নিজের? হ্যাঁ, আমাদের থেকে আমরা ফ্রি স্টাইল। আমি একটা মিউজিক পেয়েছিলাম সর্বপ্রথম, এটা হচ্ছে আপনার এই লিলয়েনের একটা মিউজিক ছিল, ফায়ারম্যান বিট একটা মিউজিক। এটা মানে মোবাইলে আপনার কি বলে সিম, এই মেমোরি থেকে আমার এক বন্ধুর থেকে আমরা রিংটোন নিয়েছিলাম অনেকগুলো রিংটোন। তো রিংটোনের মাঝখানে প্রায় 2 মিনিট 3 মিনিটের এই মিউজিকটা চলে আসছে। আচ্ছা, এর ভিতরে কোনো
সাউন্ড নেই, খালি মিউজিক। ওটা আপনি ইউজ করেছেন? ওটার উপরে যেমন আমরা ফ্রি স্টাইল করছি। আচ্ছা। হ্যাঁ, তারপরে তখন বুঝতাম না যে ইনস্ট্রুমেন্ট কিভাবে পাওয়া যায়। পরবর্তী যেমন আমার বন্ধু বান্ধব যারা ছিল শিক্ষিত বন্ধু, এই গানটার মিউজিক দিয়ে অনেকে বাজায়, মিউজিক পাম কেমনে, তবে একটা ইনস্ট্রুমেন্ট লিখলে তো পাওয়া যায়। পরে আপনি গুগলে সার্চ দিয়ে বের করে নিয়ে? না, ওরাই সার্চ দিয়ে বাই করে দিচ্ছে, কয়েকটা মিউজিক বাই করে দিচ্ছে। বন্ধু ছিল, দুইজন বন্ধু মারা হয়ে গেছে যারা সাপোর্ট দিত, খুব কাছের বন্ধু, আল্লাহ ওনার বেহেশতে নসিব করুক, এই জন্য ওদের নামটা নেই না। ও, মারা গেল কিভাবে? অ্যাক্সিডেন্ট, দুজন। আহা। একজন বাইক অ্যাক্সিডেন্ট, আরেকজন তো পুরো পরিবার সহ হাইছে। হ্যাঁ, খুবই কাছের, সবসময় সাপোর্ট দিছে আমার 2-4টা বন্ধু বান্ধবের মধ্যে ভিতরে দুইজনই আর কি। আপনার লাইভ কনসার্ট করা হয়? হ্যাঁ, আমরা সব কনসার্টই করি, কিন্তু একটু কম করি এখন। ইচ্ছাকৃত অনেক কনসার্ট আসে, আমি নিই না। কেন নেই না? কারণ ওনারা যেই বাজেট দেয়, আর সবার হচ্ছে ভাই টিমের গাড়ি, আমার তো ভাই ডিমের গাড়ি, আন্ডা বাচ্চা সহ 11-12 জন। হ্যাঁ, তো প্রত্যেকটা ব্যান্ডে দেখবেন 4 জন 5 জন, এর বেশি না। তো আমার গ্রুপটা বড়। কেন আপনারটা ডাবল কেন? আমাদের গানটা যে ব্যবসার পরিস্থিতি, গানটা ভাইরাল ও আচ্ছা, পুরো টিম কিনে যেতে হয়? টিম না তো, সবার টিমের গাড়ি, আমার তো ডিমের গাড়ি। তো দেখা গেছে একটা গ্রুপ আমরা 11 জন 12 জন নিয়ে যাই, যদি মনে করেন একটা প্রোগ্রামে যাই, আমাদের যে বাজেটটা প্রয়োজন হয় ওই বাজেটটা মিলে না, দিতে পারে না। হ্যাঁ, সবাই মনে করেন হইতে চায় খান, তো সবাই যদি খান হয়, ভাই দুনিয়ায় যাবো খান খান, এর লেগে আমি হইতে চাইতেছি রজনী খান। খানে গোপাল্লার ভিতরে আমি নেই, আপনারা খান গলগে যা উষ্টা খান, দরকার নেই কনসার্ট। বাজেট, পারফেক্ট বাজেট লাগবে, যেটা আমার যেই বাজেট, যেটা শ্রম দেওয়ার পর কিছু টাকা আমার সংসারে যাব। যদি হয় ওরকম বাজেটে আমার ভালোবাসেন, তাইলে আগে মালে আসেন, আর নাইলে ভাই আলগোস্তে কুলের টেনেমা বসেন। এটাকে আপনি এখন বানাইলেন? না, এগুলার কোনো নির্দিষ্ট টাইম নেই, কখন মুখ দেওয়া কি আয় পাওয়া যায় না। কারণ আমার বললাম না, আমাদের কথা বলা স্টাইলটাই ফ্রি স্টাইল। ফাইন। সো এই ফ্রি স্টাইলের জায়গা থেকে আরেকটু আগাই। আপনি বলছিলেন ব্যবসার পরিস্থিতির কথা, ওটা ওই সময়টাতে কি আপনার ব্যবসা পরিস্থিতি, গানের তৈরির গল্পটা একটু শুনি। ব্যবসার পরিস্থিতি, আমরা তো গান অনেকগুলো তৈরি করে রাখছিলাম, কিন্তু ওই যে আমি বললাম না যে টুকটাক করে করতেছে, কিন্তু সময় পেতেছে না, পারফেক্টলি সময় দিই আমরা দিতে পারিনি, কারণ তখন সংসার ছিল না। 2017-তে বিয়ে শাদী করছি, দেশে আসার পর বিয়ে শাদী করলাম, ব্যবসা বাণিজ্য বুঝে নিলাম, এর পিছিয়ে ব্যবসার ধকল শুরু। হ্যাঁ, গুরু ঠেলা ধাক্কা শুরু, এখন কই যে বাজাও। তো সময় যে দিব, কিন্তু ডায়েরিতে তো বহুত লেখা রাখছি, শুধু ডায়লগ না, গানও লেখা রাখছি, অনেক নাম লেখা রাখছি। গানের নাম দিছি কান পড়া, অনেক গানের নাম দিছি 801টা গান করি, গানের নাম হিংসায় মরি। হ্যাঁ, নানান ধরনের জিনিস আর কি লেখা ছিল, সময় দিইনি। তো এর ভিতরে ব্যবসার প্রতি একটু রাগ ছিল, একটু ক্ষোভ ছিল। হঠাৎ করে ব্যবসা আপডেট হয়ে গেল। আগে যেমন মানুষ ঘরে দেখতেন আপনি শিকল লাগাইতো, 25 টাকাটা শিকলের দাম, লাগায় বাস খুঁড়া লাগাই থইত। তো এলাকা তো আপডেট হয়ে গেছে ঠাস করে, বিল্ডিং বাড়ি, একটা সিটকের দাম 3500 টাকা, 3000 টাকা। চালানটা তো আর পাওয়া সম্ভব না। বাবার যখন চালান ছিল, বাবা তো আপনার এখন যেহেতু বাড়ি ঘর করছে, 2 তলা বাড়ি আলহামদুলিল্লাহ, এখন তো বাবার হাতেও টাকা পয়সা নেই। বাবা যেটা ইনকাম করছে এটা তো আমাদের জন্যই করছে। তো বাবার থেকে যে এখন এক্সট্রা চাবো ব্যবসার জন্য, এটাও তো সম্ভব না। তো এমনি ব্যবসার খুব ছিল। তো দোকানে বসে বসে যে কথাগুলো বলতাম, অনেক কাস্টমার সাথে কিভাবে কি বলতাম, এই যে লিক আছে না ঠিক আছে, এই কথা হচ্ছে আমাদের যে তেলের টিউব নিতে আসে, গাড়িতে চেনে তেল দেয় না, রিক্সা বা টিউব আছে আর কি, মাথাটা চোখা থাকে, তেল ঢুকে তেল দেয়। তো ওইটা আর কি সবসময় ফু দিয়ে চেক দিতাম যে লিক আসেনি। তো বলতাম ভাই দেখে এলাম ঠিক আছে না লিক আছে। তো এই কথাগুলো আর কি এইভাবেই তৈরি হয়েছে। তো এই ব্যবসা নিয়ে তখন আর কি আমি গানটা আর কি অলরেডি আমি প্রায় সাজিয়ে ফেলাইছি, কিন্তু ভাবতাছি কাদের নিয়ে করব। আচ্ছা। তো হিপহপ যখন করতাম, অনেকের সাথে ওঠা বসা ছিল, সবার সাথে যখন ওঠা বসা, অনেকেই আর কি ভালো সম্পর্ক ছিল। আমাদের ভিতর অনেক সিনিয়র জুনিয়রের ব্যাপার ছিল, যারা হিপহপ আগে করতো, মানে প্রথম যারা নামছে আমরা তাদেরকে সিনিয়র চোখে দেখতাম। আর যখন আবার আমাদের পরের ভিত্তিতে যারা নামছে ওদেরকে আবার জুনিয়রের চোখে দেখতাম। তো তখন আমাদের ফেসবুকে তো সবার সাথে কম বেশ কথা হইতো। দেখা গেছে আমি আমাদের বার শুনতো, আমরা একজনের বার শুনে বলতাম যে না ভাই আপনি তো অনেক ভালো কাজ করেন। তা আমাদের তো শুনে যেমন আরো অনেকে বলতো ভাই আপনিও তো অনেক কাজ করেন। ওই যে হিপহপের থেকে একটা সুসম্পর্ক, ফ্রি স্টাইল, আমরা রবীন্দ্র সরোবরতে যা ফ্রি স্টাইল করতাম ধানমন্ডি। হ্যাঁ, ধানমন্ডি। মানে সময় দেওয়া হইতো আর কি, যতটুকু সময় দেওয়া হইতো। এই কমিউনিটিটা আপনাদের ফ্রেন্ড কমিউনিটি। তো এরপরে আমি যেমন একটা, অনেকে বললো না ভাই একটা কাজ করি চলো, তো কাজে তো সময় দেওয়া হইতো না। তো এরকম পুরো গ্রুপের সবাই একদিন
প্রায় আরও অনেকজনের আমি ইনভাইট করছি যে আমরা একটা কাজ আছে সবাই করবা। আপনি এই ধরনের গানকে বাংলাদেশে পরিচিত করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, কিন্তু আপনার আগে এই লেভেলে মানে এত পরিচিত বা অনেকদিন ধরে করছে এরকম কেউ কি ছিল? মানে আমাদের জানা নেই, যে কারণে আমরা জানি 2004 বাংলাদেশে হিপ হপ প্রথম শুরু করেছে স্টুবলিস। স্টোইক ব্লিস, রাইট। স্টোইক ব্লিস, স্টোইক ব্লিসের প্রচুর গান বাজিয়েছি আমরা। হ্যাঁ, ওইটা আমরা তো তখন এটা হিপ হপ গান ওরকম ভাবে আর কি তখন আর কি পরিচালনা আর কি শুরু হয়, কিন্তু আমাদের কোনো প্ল্যাটফর্ম নাই এই জগৎটা, এই র্যাপ জগৎটার কোনো প্ল্যাটফর্ম তখন বাংলাদেশে। স্টোইক ব্লিজের যে ধরনের গান করতে, স্টোইক ব্লিজ বা ত্রিরত্নের খ্যাপা যেটাই বলি না কেন, ওনাদের গান কিন্তু একটা ক্লাসিফাইড গ্রুপের জন্য ছিল, যে একটা বিশেষ ঘরানার মানুষদের জন্য। সবাই কিন্তু এভাবে রিসিভ করে নাই। তবে আমাদের হিপ হপটা ছিল আর কি আপনার কি বলে আপনার একটু অনেক টাইপ মিলানো ছিল, তো একটু গ্যাংস্টার টাইপ, একটু আমজনতা খুব পছন্দ করছে আর কি। আমজনতা ওরকম আর কি মানুষ শুনতো না, ওরকম ভাবে নিত না। রাইট। তো আমরা আর কি নিজেরা নিজের যে আমাদের আবার জিগা এটা খুব পপুলার ছিল। হ্যাঁ, খুব পপুলার। আমাদের গ্রুপের সবাই আর কি যেমন এই কাজগুলো আর কি করতো। আচ্ছা। সবাই হিপ হপ করতো, সবারই গান ছিল ইউটিউবে ছাড়া, হয়তো ভিউ নেই, হ্যাঁ, যারা শুনতো। রাইট। আমাদেরও গানও ছিল, আমার গানও ছিল ফকিন্নি, ভিউ নেই, এখন হয়তো 2 মিলিয়ন 3 মিলিয়ন পার হয়েছে। রাইট। তো সবাই মিলে তখন আমি যেমন আরো প্রায় 10-12 জন 15 জনকে একত্রিত করে বললাম, যাদের সাথে আমার সুসম্পর্ক, যে আমি একটা কাজ করছি তোমরা করবানি। তা বললো যে কি কাজ? তা আমি বললাম যে এরকম আমার একটা ব্যবসা নিয়ে আমি জিনিসটা কাজ করতেছি। তো বললো ভাই আপনার সাথে কাজ আমরা সবাই করতে ইচ্ছুক, আপনি আসেন। 2-4 জন হয়তো বা অ্যালাউ হয়নি, 2-4 জন বাদে আমরা এই 10-11 জন মিলে আমরা এই কাজটা আমি পুরো গান রেডি করে সবাই লিরিক্স পাঠিয়ে দিছি। ভাগ করে দিয়েছেন কার তোমার কি রোল? পার্ট এটা, তোমার পার্ট এটা, তোমার পার্ট এটা। যেহেতু কনভারসেশন, এটা আবার আরেক টাইপ র্যাপ। কনভারসেশন র্যাপ আমরা বাইরে শুনছি, বাংলাদেশে কেউ কনভারসেশন র্যাপ আগে ওরকম ভাবে করে নেই। এক্স্যাক্টলি। একজনের কথার মাধ্যমে আরেকজন উত্তর দেওয়া। তো এটা আর কি আমরা রেকর্ড দিই একজনের বাসায়, সাদির বাসায় বসে আমরা সবাই মিলে রেকর্ড দিই, মানে রিহার্সাল রেকর্ড, ডাইরেক্ট রেকর্ড। আচ্ছা। ওরা যেদিন আসে ওদিনই রেকর্ড। ওকে। আমরা সবাই একত্রিত হয়েছে একদিন, মানে আমার টাইম ফিক্সড করছে এই দিন আমরা সবাই একত্রিত হবো। তো বলতেছে আমি কি করবো? আমি বললাম তোমার লাইন তুমি মুখস্থ করো। তো ও বুঝতে পারছে না এই লাইনটা কী করবো। আমি করো না, বুঝুম নি। আসার পর যেমন ও লাইনটা বলছে, পর ওর লাইনের রিপ্লাই আমি দিতেছি, তখন বুঝলো ও ভাই এই কাহিনী আছে, ঠিক আছে এটাই। তো রেকর্ডটা দেওয়ার পর রেকর্ড করে পাঠিয়ে দিয়েছি সচিব ভাইকে, ভাই মিক্সিং করে দিয়েছে। এরপর ওয়েট করতেছি, তখন একটু হাত খালি, টাকা পয়সা নেই। সবাই বলতেছে ভাই গানটা কবে ছাড়বা? যে এই ছেড়ে দিই, অডিও ছেড়ে দিই, ভিডিও করুন না, কারণ ভিডিও করতে টাকা পয়সা লাগে, টাকা পয়সা নেই। তো বললাম যে না টাকা পয়সা নেই, ব্যবসা লস খেয়ে খিসকে বয়ে রয়েছি, ওয়েল্ডিংয়ের কাজ করতেছি টুকটাক, এটা দিয়ে সংসার চলতেছে আলহামদুলিল্লাহ, তো আমি ভিডিও করবো না। এর ভিতরে আর কি আমার মেয়ের জন্য আমার যে দ্বিতীয় সন্তান আমার ইনশাল্লাহ, মাশাআল্লাহ। তো তখন আর কি আমি ওই যে কিছু টাকা আর কি যেভাবেও মানে এক জায়গায় রাখছিলাম। দেখা গেছে এখন তো বাংলাদেশে তো মানে বাচ্চা নিয়ে মানে গর্ভবতী নিয়ে গেলে আর কোনো নর্মালের কোনো সিস্টেমই নেই, সিজার। কিন্তু অথচ বাইরের দেশে আপনার 98% নর্মালে, 2% সিজার। কিন্তু আমাদের দেশে আগে আইলি কার্ডও, পরেরটা পরে। তো যেমন এই জন্য কি আগে থাকতে আমি একটা নির্ধারিত একটা অ্যামাউন্ট রাখছিলাম, যে টাকাটা আমি রাখছিলাম যে আমার তখন যদি প্রয়োজন হয়, সিজার যদি হয়, ভালো টাকাই তো লাগবে। তো পরবর্তীতে আমার মেয়ে আলহামদুলিল্লাহ নর্মালই হয়েছে, তো টাকাটা কি আমার বাইচা গেছে। ও ওই টাকা দিয়া? হ্যাঁ, তারপর আমি বললাম কি না টাকাটা আমি ভিডিও করি, এরপরে যে ব্যবসার পরিস্থিতি গানের ভিডিও শুট করলাম। আচ্ছা। পরবর্তীতে যে আলহামদুলিল্লাহ মেয়ে তো আপনার লাখ নিয়ে আসছে বলতে গেলে। লাখ দেওয়ার মালিক আল্লাহ, না, মেয়ে আর definitely, ছেলে আমরা এটা বলি আর বলি কি। না, কিন্তু মেয়ে কন্যা সন্তান ভালো, আল্লাহ পাক যে বান্দার বেশি খুশি রহমত। বান্দারে কন্যা সন্তান দেয়। এরা আমাদের তিনটা জিনিসের একটা ইসলামিক জিনিস। দিক থেকে আমরা জি, নেওয়া আর কি। জি, হ্যাঁ, জি। এটা আমি মানি সবসময় আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে লাখের বিষয়টা আমি মানি না। লাখ টাকা এটি কিছু না, সব কিছু ধর্ম লেগে আল্লাহ যদি দেয় দেখবেন সামনে ধাপ করে স্বর্ণের চাক্কাও দিয়ে দিছে। এগ্রিড। এটা আমি বিশ্বাস করি। একমত আপনার কারণ সাথে। ব্যবসার পরিস্থিতির গান এটা একটা এরকম গান, এটা যেভাবে তুমুলভাবে যেটা হবে এটা ধারণার বাইরে ছিল। আমি রাত্রের 9টা বাজে আর কি গান রিলিজ হয়েছে, তখন আমি জি সিরিজে বসা, গানটা আমি ধরেন ওইখানে বিক্রি করে দিছি। এই যে ব্যবসার পরিস্থিতি। হ্যাঁ, আচ্ছা। গান কিনে নাকি এখন কেউ বাবা, মানে আমার এই গান কি যে 7 কপালের ভাগ্য ছিল তখন। আচ্ছা। তখন তো টাকা পয়সার ফেরে ছিলাম। তো জি সিরিজ ধরেন যেই অ্যামাউন্টই দেখ, ওইটা আমার জন্য হয়তো অনেক বড় অ্যামাউন্ট ছিল। জানতে পারবো আমরা কত দিয়েছিল? এটা থাক, এটা আর না বলতেই না, কিন্তু এটা তো হিস্ট্রি, এখন জানলেও সমস্যা তো নাই। না, এখন আর হিস্ট্রি এটা আর বলতে চাইতাছি না, হয়তো মানুষজন ভাববো। কিন্তু অলরেডি এটা নিয়ে অনেকেই কইতাছে যে এই তুই গানটা বেশ চালাইছিস কম টাকায়,
জানোস কত টাকা কামাইছে, তো এটি শুনলে আরো কাটা গায়ে সিরা লাগে। না কিন্তু আপনি তো জানতেন না ওই সময়টাতে এটা এর এই অবস্থা দাঁড়াবে। আসলে ওই সময় তো আমাদের মূল্য ছিল না ওরকম, দেখা গেছে আমার গানই কোনো কোম্পানি নিত না তো তখন। সো আপনি একদম ভিডিও টিডিও করে তারপর ওনাদের কাছে সেল একবার ফুল নিয়ে গেছি, নেওয়ার পর বলতেছে যে ওনারা বলে যে কোনো গান নিয়ে গেলে বলে 50% রয়্যালিটি, 50-50। তো এই সব বিষয়ে তো আমার আইডিয়া নেই, টাকা পয়সার সমস্যা ছিল, বললাম যে ভাই আমি রয়্যালিটি দরকার নেই, একবারে দিয়ে দিমু। এটা আমি একবারে দিয়ে দিই। তখন ওনারা মানে একবারে কোনো গানই কেউ কিনতে চায় না, বিশেষ করে নতুন শিল্পী করে তো আরও আগে না, ওর গান কিনা কি এটাকে আসবো না। আপনার বলতে তো কোনো সমস্যা হওয়ার কথা না, আমরা জাস্ট একটু আমাদের কিউরিওসিটি থেকে শুনি, এটা ইতিহাস হয়ে থাকুক। ধরেন 30,000 টাকায় বিক্রি হয়েছে এই গান। খরচ গেছে ধরেন এরকমই, মানে আমি বলছি যে টাকা ব্যয় গেছে এই টাকা গেলেই হবে। আচ্ছা, হ্যাঁ, খুবই কষ্ট করে আর কি কাজটা করা হয়েছে তখন সবাই মিলে, যখন যেমন কেউ তখন তো পারিশ্রমিক নেয় নাই। আচ্ছা, অন্য 11 জন যারা ছিল আমরা তো খুশিতে খুশিতে মিলিত হয়ে আমরা কাজ করছি, এটা একটা ইতিহাস আজকের কেউ তো অনুষ্ঠানে। পারিশ্রমিক জি। নেয় নাই, যেমন উদয় বলেন, মানাম বলেন, আমার গ্রুপের 11 জন কেউ পারিশ্রমিক নেয় নাই, ভালোবাসে করছে। ওরা ভালোবাসে আমাদের তখন কাজটা। আমরা এখনো হিপহপ বর্তমান যারা করতেছে ভালোবাসায়, কেউ পারিশ্রমিক পাচ্ছে না পারফেক্টলি আছে না একটা আর্টিস্টের পারিশ্রমিক, ওরা চিনে না, আর কেউ পারিশ্রমিক দিব না। সো আপনি টাকাটা নিয়ে চলে আসলেন, এরপরে কি হলো এটা বলুন। রাত্রে আমি আস্তে আস্তে প্রায় 11টা, তখন মন দিল খারাপ, একটু টাকা পয়সার ঝামেলায় এখানে বিদেশও হইতাছে না, গান তো আমার মাথায় নেই, এটা তো আমার মেন না, আমি জীবনে কি করবো এটা হচ্ছে আমার মেন। রাইট, ওই দিকটা আমার খুব চিন্তা ভাবনা। বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন মেয়ে হয়েছে, আগে ছেলে, প্রথমে ছেলে আর পরে মেয়ে। তো রাত্রে আপনার 11টা বাজে আসছি, আইসা আর কি ঘুমাইছি, 11টা বাজে আইসা না 11টা বাজে ওখান থেকে রওনা দিছে, আস্তে আস্তে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগছে বাসায়, প্রায় 12টা 12:30টার দিকে আর কি ঘুমাইছি। সকালবেলা ভাই না আর কি গেট বেরিয়েছে, মামা উঠো, কি লেগে দেখলাম যে পেপার আমার ছবি। তখন আমি মানে খুব অবাক হয়ে গেলাম যে কি এমন কাম করলাম পেপারে ছবি পড়লো। এই দেখলাম যে ব্যবসার পরিস্থিতি গান, এই প্রথম কোনো হিপহপ গান বাংলাদেশে এরকম বুম, এক্স্যাক্টলি, পুরা দেশের মানুষ সাড়া দিছে। তো আলহামদুলিল্লাহ, এরপর থেকে যেমন এখন সামনে অনেকে ডাকে, অনেক ইন্টারভিউ। আপনি রাতারাতি যে এরকম মানে জনপ্রিয় হয়ে গেলেন, যেখানেই যায় আলী হাসান ভাই, র্যাপার আলী হাসান ভাই, কেমন লাগতেছিল ওই সময়টাতে? খুবই, এটা তো আসলে আনন্দটা বলা যাবে না। ঈদের আনন্দ কখনো বলা যায়? ঈদের দিন কি আনন্দ, ঈদ আস্তে আস্তে, আনন্দটা তো বলা যাবে না, অবশ্যই খুবই আনন্দ, খুবই হ্যাপি। আর তখনই মনে মনে একটা জিনিস ভাবছিলাম যে আল্লাহ আর কিছু না হোক, আমার নিজের চোখে আমার ছোট বানা রেখেন, আমি যেন নিজের চোখে নিজের ছোট দেখি, যেন আহামরি এবার বিশাল কিছু না দেখি। এই জিনিসটা খুব খারাপ, ভয়ঙ্কর খারাপ, খুবই খারাপ। এরপর থেকে আমি এখনও আলহামদুলিল্লাহ এখনও নর্মালি আছি। এই যে আমি আসছি, বউ বলতেছে তুমি কেমনে যেতেছো, ভালো ড্রেস মেস লাগাও, শুট বুট লাগা, রবিন হুড লাভ নেই, যেমনি আসছে এমনি হ্যাঁ। আপনার যে ঘড়ি পকেটে দিয়ে দিচ্ছে বউ, আচ্ছা, ঘড়ি দিয়ে দিচ্ছে, ঘড়ি পরো, বলো না, আমার মানে একটু অসুবিধা লাগে। আচ্ছা, লোহার শরীর তো, আর বিশেষ করে এখন একটু যেমন খাটাখাটি, যেমন গান বেরানোর পর তো যেমন খাটাখাটি হব, যে কোনো আগে সব জায়গায় যে কাজ করতাম, কর্ম করতাম, এখন তো করি না। কেন এখন করি না, এখন টুকটাকে যে গানের কাজ কাম দিয়ে আলহামদুলিল্লাহ চলতেছি, গান দিয়ে চলছে না এখনো? টুকটাক গানের কাজ এবং পাশাপাশি একটু ব্যবসা বাণিজ্য দিচ্ছি, যেমন বিদেশ যাওয়ার টাকাটা, এখন তার বিদেশ যাবো না, তো ওই টাকাটা তো ফালা রেখে লাভ নেই, 3টা অটো কিনছিলাম আচ্ছা, ওই টাকা দিয়ে। আর নিজে যেহেতু ওয়েল্ডিংয়ের কাজ জানি, কাজ কাম জানি, গাড়ি নিজে ঠিক করতে পারি, আচ্ছা, তো নিজে আর কি সময় দেওয়া শুরু করছি, ব্যবসা বাণিজ্য দেওয়া শুরু করছি, পাশাপাশি যে গানের কাজ করতেছি। তবে নিজের গানের কাজ খুব কম করি, কোম্পানির মানে ফরমাইশি কাজগুলো বেশি হয়। কোম্পানি আসলে এগুলো গান না, এগুলোর বলে জিঙ্গেল। গান হয় বিষয়ের উপরে, যে কোনো একটা বিষয়, বর্তমান পরিস্থিতি বলেন, হ্যাঁ, একটা মানুষের জীবনের লাইফস্টাইল বলেন, এগুলো নিয়ে কাজ হয়। সো এখন দুটা বিষয় দাঁড়াইছে, একটা হচ্ছে যে আপনাকে যখন কোনো একটা প্রোডাক্টের প্রমোশনের জন্য বলে, আমি আগে বলে নেই যে এটা এই ঘটনার এক ধরনের র্যাপিং, Jingle. রাইট, জিঙ্গেল। আরেকটা হচ্ছে আপনি নিজে যেটা মনে করছেন বিষয় সেটার উপর আপনি গান করছেন। গান করি, যেমন নানানাতে আমার নিজের স্টোরি নিজের থেকে তৈরি তো হয়। নানানাতি কি আপনি নিজের প্রোডাকশন হাউস নিজে থেকে করছেন নাকি অন্য কোনো প্রোডাকশন হাউস থেকে করবেন? এটা আমি স্পন্সর খুঁজছি, এরপরে একজনের মাধ্যমে এটা কাজ করতেছি। জীবনের সাথে চলে হাই ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। 30,000 টাকার গান, এটা কোটি কোটি টাকার ব্যবসা ধরে নিলাম আমরা জানি না কত টাকার ব্যবসা হয়েছে। তো এখন আপনি তো ব্যবসাটা বোঝেন, গানের ব্যবসাটা কিছুটা হলো, না এখনো বুঝি না, এখনো বোঝেন না? এখন আমরা এই ব্যবসা কিছু বুঝি না, এটার ইনকাম জিনিসটা কি এটা জানি না, কারণ আমরা ওই যে রেকর্ড লেভেলের সাথে কাজ করতেছি,
একটা অ্যামাউন্ট আমাকে দিয়ে দিতেছে, আমি কাজ বুঝিয়ে দিতেছি। তারপর বাজার গরম, এটাও আর কি সেম, একটা অ্যামাউন্ট পাইতেছি। 50-50 রয়্যালটির কথা বলি, 50-50 রয়্যালটি যদি হয় সঠিক অ্যামাউন্ট আপনাকে দেখাবে না, না এটা আপনি বুঝতেও পারবেন না যে এটা আমি কতগুলো বিক্রি বুঝতেও হয়েছে। পারবো না। কারণ ওই যে ওই বলে না কি কোন কিসের মার প্যাচ আছে। হ্যাঁ, আমি গান আপনাকে দিছি 50-50 রয়্যালিটিতে, এখন আমি শুনি আরেক কোম্পানির কাছে আপনি 25% দিতেছেন লাইসেন্সের জন্য, তো এটা তো আমার জানানো উচিত। এটা নিয়ে আমার লগে অনেক মন কষাকষি হয়েছে, এই জন্য আর কি এখন রেকর্ড লেভেল ছেড়ে দিচ্ছি, লেভেলের সাথে কাজ করতেছি না, কাজ আপাতত অফ। দেখা গেছে সঠিক পারিশ্রমিক আমার গানের যে পারিশ্রমিক ওইটাই দেয়, কিন্তু গানটা যেহেতু একটা ভালো পর্যায়ে গেলে যে একটা ভালো অ্যামাউন্ট আসে ওইটা দিতে চায় না। যে গানে কোটি টাকার ব্যবসা হয় এবং সেটার চিন্তা আপনার, গানটা আপনার, লিরিকটা আপনার, জনপ্রিয়তাও আপনার, সেখানে অন্য কোম্পানি বা প্রোডাকশন হাউসগুলো এত বেশি বেনিফিটেড হবে, সেটা আপনার কেন হতে সমস্যাটা? এখন একটা গানে আপনার এই যে বললাম না, আমরা আগে যে কাজটা করতাম পারিশ্রমিক থাকতো না সবাই যখন করতাম, কিন্তু এখন পারিশ্রমিক সবারই আছে। আচ্ছা, তো এখন একটা গানে ব্যয় বলবে প্রায় 2-3 লাখ 4 লাখ টাকা ব্যয় যায়, ভিডিও বাজেট সহ। এখন বিগ বাজেটে কাজ করতে হয়, ভালো ভালো ক্যামেরা, ভালো ডিরেক্টর, একটা চ্যানেল চালানো মুখের কথা না, এটা আপনার অনেক গান লাগে। প্রতি মাসে মাসে আমরা তো আর বলে কন্টেন্ট ক্রিয়েটর না, বা আমরা প্রতিদিন বা 2-3 দিন পর পর যে কোনো বিষয়ে কন্টেন্ট দিতে পারি। একটা গান তৈরি করতে সময়ের ব্যাপার। রাইট। বললাম না 6 দিনেও গান লিখছি, আবার 1 লাইন 3 মাস সময় লাগতেছে, এখনো হয়নি একটা লাইন, কারণ ওটার সাথে মেসেজ মিলতে হবে। তো আমরা মন চাইলে একটা প্ল্যাটফর্ম দাঁড়া করানো এখন সম্ভব না, বিশেষ করে আমার একা। কোক স্টুডিওর গানের এক্সপিরিয়েন্সটা কেমন? এটা আসলে আমি সকল যে কটা কাজই করি আমার কোনো আর নতুন কোনো এক্সপিরিয়েন্সের কিছু দেখি না, কারণ আমি অল্প রেকর্ড দিই। যেদিন যে আমি আগে লিখি কমপ্লিট করি, একদিন যে রেকর্ড দিয়ে আর আরেকদিন যে ভিডিও শুট নিই। ওখানে তো আপনার অভিনয় করতে হয়েছে দেখলাম পুরো। এটা তো অভিনয়, এটা আমার ভিতরে, আমি যেভাবে অভিনয় করবো এটা আমার ব্যক্তিগত অভিনয়। আমি গানের উপরে ডিপেন্ড করবো আমি কী করবো। এই গানটা যখন আমি বলছি আমার রঙিন দুনিয়া তার সাদা কালা চলে না, আপনি ভাবতেছেন আপনার ভাঙ্গানো, কিন্তু আমি দেখতেছি আমি ঠিক আছি, আমি ভাঙ্গা দেখতেছি না। হ্যাঁ, আল্লাহ পাক এক একজনের এক এক রকমভাবে পরীক্ষা করে, কাউরে দিয়া পরীক্ষা করে, কাউরে না দিয়া পরীক্ষা করে। এটাই হচ্ছে আপনার পরীক্ষা। আপনার ভাঙ্গা থাকতে পারে, আপনার সাঁতার জানা থাকতে হইব, নির্ধারণ করতে হবে। তো আমার তো রঙিন দুনিয়া দেখতেছি আমি তো ভাইরাল, তো এই জন্য আর কি আমি লিরিক্স ওরকম লিখছি আর গাইছি, একেবারে নাচতে নাচতে গেছি যে আমার রঙিন দুনিয়া কি সাদা কালো চলে। হ্যাঁ, মানে আমি পুরো ঠিক আছি। এমনিতেই আমরা দেখেছি সারা দুনিয়াব্যাপী যারা র্যাপ করেন তাদের লাইফস্টাইলটা একটু কেমন যেন একটু ডিফারেন্ট হয়। অনেকেই বলে একটু শৃঙ্খল টাইপের হয়, আবার দেখা যায় অনেক সময় ছিলাম ড্রাগের দিকে চলে যায়, এইসব এইগুলো করে। নানান ধরনের নানান জিনিস নানান মানুষের সাথে থাকে। হ্যাঁ, আর আপনি যেটা বললেন এটা শুধু শিল্পী জগতে না, এটা সকল জগতেই। যেমন আমার গাড়ি যেমন অটোর গাড়ি, ওরা দেখলাম মানে অটো চার্জে লাগায় ধাপ করে জায়গা কই যাস গা, এই ডাইনি বামে চিপাই চাপাই গেছে গা, কিনলে গা তুই গাড়ি কিনলে নষ্ট করবি, করে টাকা কামাইছস, যা সংসারে দে, কে বুঝাইব কারে। মানে আপনাকে আমি প্রশ্নটা কেন করতে চাচ্ছি একটু ঘুরিয়ে ফিরিয়ে, যে আসলে কি এগুলো হেল্প করে কিনা, এই পিনিক টিনিক ব্যাপারগুলো আসলে? না না না, এটি সম্পূর্ণ ভুয়া। কি বলেন এগুলা? যে বলবো ও হচ্ছে আপনার একটা বোকারাম, ওর আর কি ও। না, কিন্তু অনেকে তো বলে ফিল আসে না, পিনিক না হলে ফিল আসে ফিল না। কারে বলে? ফিল আসে না, ফিল কিসের থেকে আসে? ফিল কিসের ফিল? মানে কোনো গান গাওয়ার আগে feel একটা নেই। ফিলের ব্যাপার আছে না? ফিলিং ইন দ্য ডিলিং, আর বেশি বুঝাইলে অন্য প্যাচে সিলিং ইন দ্য কিলিং। যে বেশি বুঝবো ওর জন্য ওরকমই কথা, বুঝছেন না? ফিল কিসের? ফিল তো আপনার ভিতরে, আপনি জিনিসটা নিয়ে ভাববেন। আপনি যখন এটা নিয়ে ভাববেন, এটা শর্টিং ইনফরমেশন, যে ব্রেন্ড আল্লাহর দেওয়া, বললাম না গড গিফটেড। মেসি পায়ের ভিতরে বলটা যেভাবে রিসিভ করে আপনি আমি পারুন না, এটাও গড গিফটেড। ও আর কি এটার মেকানিজমটা ও জানে। আমি যেহেতু লিরিক্স লিখি, Agreed. এইটার লেখার মেকানিজমটা আমিই জানি, এটা কীভাবে লিখতে হবে। আমার মেধায় আল্লাহ পাক ওই জ্ঞানটা দিচ্ছে, এটা নিয়ে আমি ভাবতেছি অবশ্যই আসবো, হয়তো সময় লাগবে বা একটু সময় কম লাগতে পারে। আর পিনিকের যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে নাচতে নাচতে লাগে, এছাড়া তো আমি দেখি না কি এর পিনিক আবার এরই চলবো না, এরই দুনিয়া না, এগুলা চলে না। সব নিজের কাছে, আপনি নিজে যেভাবে আপনি নিজের পরিচালনা করবেন, আমি ওইভাবে আমি জানি, কারণ আমি কর্ম করে অভ্যাস। তার মানে ক্রিয়েটিভিটির সাথে পিনিকের কোনো সম্পর্ক নেই? পিনিকের সাথে কিছু সম্পর্ক, মেধা আল্লাহ দেয়, এটা কি বলেন আপনি? ব্রেন আল্লাহর দেওয়া, ব্রেন তো আপনি, আমি যে একটা লাইন ডায়লগ ঠাস করে বানাইতে পারবো, আপনি তো পারবেন না। আবার আপনি যেভাবে উপস্থাপনা করা কথাটা বললেন, এবং আমার কিছু কিছু লাইনগুলো যেগুলো আপনি মনে আসছিল, আপনি এগুলো কিন্তু টিকটকে কি মাইকের মাধ্যমে বললেন, এই বিষয়গুলা
আপনি কিভাবে সেন্সে রাখলেন, এটা আপনার, এটা তো আমার ভিতরে না। ট্রু। তো এইটাই, আমি যেমন শ্রম দিয়ে আমার অভ্যাস, এখন আমি শ্রম দিয়ে অভ্যাস, এখন গানের কাজ হওয়ার পরে যেমন এখন আমি শ্রম দিতেছি না, কারণ যেমন আমার শরীর কিন্তু একটু দুর্বল দুর্বল লাগতেছে, মানে শরীর ব্যথা করে। ওই কামলা যদি আরাম পায় আর বয়া বয়া ফার্ম খায়, তাহলে 12 রঙের ব্যারাম পায়, কথাটা বুঝছেন? তো আমার কামলা দিয়ে অভ্যাস, এখন আমি বয়া বয়া খেতে দেখে আমার শরীর ব্যথা করতেছে। এই জন্য মাঝে মাঝে যাই গিরে যে আমার হাতের একটু বাইরেই, শরীরের জাম ছুটে না, এইগুলো বিষয়। আপনি যত জনপ্রিয় হয়ে গেছেন, আপনার ফ্যামিলি কিভাবে দেখে বিষয়টাকে? আসলে আমি নর্মাল, আমি প্যারা নাই। বউ বলে না তুমি তো স্টার হয়ে গেছো? না না, আমার বউ আসলে ধার্মিক, আমার আব্বা আম্মাও ধার্মিক, মাশাআল্লাহ। নামাজ কালামে সবাই। আমার বউ মাদ্রাসার, আর আমি তো মান্দার গাছের আগাই স্যার, ঠিক আছে? তো ঝামেলা হয় না ফ্যামিলিতে গান নিয়ে? না না ঝামেলা করে না? না, কোনো ঝামেলা নেই, সব বললাম না, সব নিজের কাছে। আপনি পিনিক করে যাবেন, আপনার তো ঝামেলা হইবেই। এখন আপনি কি মনে করেন, আপনি যেই ধরনের কাজ করছেন, শখের বসে করছেন, এটা থেকে আসলে ক্যারিয়ার করা সম্ভব বাংলাদেশে? আসলে এটা আমি এখনো শিওর না, দেখি তো আরেকটা ব্যবসা দিয়ে বুঝছি, একটা না হোক আরেকটা, সিস্টেম সবই আছে। আমি ব্যবসার ভিতরে সময়টা বেশি দিতেছি এবং মিডিয়া জগতের সময় একটু কম দিতেছি, একবারে খুবই কম। আমি চাইতেছি না মিডিয়ার জগতে আর বেশি হয়তো আমার থাকা হবে। দেখা গেছে হয়তো আমার 2-4টা কাজ আরও আছে যেটা আমি চিন্তা ভাবনা করে রাখছি, ওই কাজগুলো হওয়ার পরে মনে হচ্ছে আমি আর মিডিয়াতে সময় নাও দিতে পারি। কেন? ব্যবসা বাণিজ্য মিডিয়ার প্রতি সেরকম- আগ্রহটা কম? আসলে খুব কম, ভেজাল আছে ভাই, এই মিডিয়ার জগতে প্রচুর ভেজাল, মানে ঝামেলার একটা মানে দেখা গেছে যে কোনো কাজ আপনার মন মতো করবেন এবং আপনার সঠিক পারিশ্রমিকটাও আপনি পাইবেন না, সব কোম্পানি আপনার সঠিক পারিশ্রমিক দিবে না। এবং আপনি একটা জিনিস দেখেন, আপনি বলতেও পারবেন না মিডিয়ার সামনে এসে যে ও আমার এটা করছে, আমার এটা করছে, লজ্জার বিষয় হয়ে খারাপ। আমার অনেক কোম্পানি টাকা পয়সা দেন, আমি বলতে পারবো না এসে, ওদের সাথে যে ঝগড়া করতাম, বকা, মানে আমি যেটা বকা দিম, টাকা দেস না কে, এটাও তো দিতে পারতাছি না। গান বানাই ফেলেন এটার উপর একটা। গান তো ওই যে বললাম না, চিন্তা তো আছে অনেক কিছুরই, অনেক কথা আছে না মুখে যায় না বলা, যদিও সাইজে ছোট চম্পাও কিন্তু এটা কলা, কথা বুঝছেন না, সব কথা মুখে বলা আপনি কি ফ্রেন্ডদের সাথে বসলে এভাবে এই সবসময় এটা? হ্যাঁ, আমার কথার স্টাইল এরকম হয়, মিলে মিলে কথা বলা। তারপরে তো আমি শোতে আসলে আমার মুখের ব্যালেন্সটা ধরে রাখি, আমি আস্তে কোন আস্তে সময় কথা কি- বলি, কি বের কোন হয়েছে? সময় কোন দা কি মুখ দা বেড়ে যায়, এটা ধরেও রাখতে পারবেন না, ঠিক আছে? আপনার সময় একটু আগে একটা কথা পড়ছিল, থাইমা গেছি। আমারও একটা চলে আসছিল আপনার সাথে ফিলে, কিন্তু আমিও দেখলাম যে ফিল্টার করে ফেলছি। বলছিলাম না, কে বুঝাবে কাকে, আন্ডা যত বড় হোক না কি থাকে। আমি আবার মিডিয়ার সামনে খুব সাবধানে কথা বলি, হয়তো মিডিয়া অনেকে ভাবতে পারে ভাই মুয়াজ্জিন, না আসলে আমরা মুয়াজ্জিন, আমরা বজ্জিন। সৃষ্টিকর্তা আপনাকে একটা অসাধারণ প্রতিভা হ্যাঁ, দিয়েছে এটা প্রতিভা আল্লাহ পাকের দেওয়া, এবং এইটাকে ফ্লারিশ করা, এটাকে বড় করা, এটাও আপনার কাজ। হ্যাঁ, ইন আ রাইট ওয়ে, ডেফিনেটলি, সঠিকভাবে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে প্রপার ন্যায্য মজুরি পাওয়া, আপনার মাঝে মাঝে মনে হয় না যে বাংলাদেশের মতো জায়গাতে আপনি যেভাবে ভাইরাল হয়েছেন, এটা যদি অন্য কোনো দেশে হতো, ইউরোপের কোনো দেশে হতো? তো হইছিলই কাম, দামার দাম কাম টু কাম, ধরে কৃষ্ণ ভরে রাম, এইগুলা বইলা লাভ নেই। আমাদের দেশে ন্যায় পাওয়াটা খুব টাফ ব্যাপার, এখন খুবই টাফ ব্যাপার, এটা সম্ভবই না। আজকেও 3 জনের ফোন দিছি টাকার জন্য, যে লোক বলছে 2 মাস পর টাকা দিব, ফোন দিচ্ছি বলতেছে আমি আপনার কুরবানিদের পড়ার কথা দিচ্ছি। আমি বললাম কি আমি মিথ্যুক হয়ে গেলাম নাকি? তার মানে ব্যবসার পরিস্থিতি এখনো ভালো না? এখনো ভালো না, এই জন্য মিডিয়ার জগতে একটু কম সময় দিতেছি। আচ্ছা। আর নিজের যে ব্যবসা বাণিজ্য ওটার ভিতর সময় দিতেছি, কিন্তু ওইটার অবস্থা একটু ঝামেলা, খুব দেখে রাখতে হয়। দেখা গেছে 2 দিক সামাল দেওয়াটা কষ্ট হয়ে যেতেছে, এদিকে দেখে রাখতে গেলে এদিকে দেখে রাখা যায় না, আবার এই সাইড দেখে রাখতে গেলে ওই সাইড দেখে রাখা যায়, সাইড বিজনেস। আর এই মিডিয়ার বিজনেসের থেকে আমি সাইড বিজনেসটার ভিতরে বেশি সময় দিতে চাইতেছি, কারণ যত যাই হোক গান বাজনার টাকা হারাম। হাদিস মাদিস নদিস, দয়া করে নৌকা মার্কায় ভোট দিস, কারণ নিজের হাজার হাজার কুকর্মের নাই হদিস। তো এত হাদিস চলবো না, যেটার হারাম হারামি, যেটা হালাল ওইটা হালালই। আমার অটোর বিজনেসের টাকা আমার হালাল, আমি ওই টাকা আমার বাজার সদাই করি। আর মিডিয়ার জগতে টাকা দিয়ে আমি ধরেন বিল্ডিং খিচেই 3 তলা বানাইতেছি, কথা বলছে মিলাই ঝিলেই করতেছি। ভিতর থেকে খুব একটা অনু করেন না বিষয়টা থেকে যে না না আপনার না যেহেতু- না, এটা নিয়ে আর কি আমার অত প্যারা নেই, কারণ আমি যখন ব্যবসার পরিস্থিতি গান ভাইরাল হওয়ার আগের যে সময়টা যখন আমি উপলব্ধি করি যে ওই সময়টা আমি কি ছিলাম, নিমু খারাম বুইলা জায়গায় কি আসছিল আগে, এখন হাই কমোডে আগে, এটা আমার নানা নাতির লাইন। লাইন বলতেও ভয় লাগে, অনেকে মেরা দেয়,
একটা ডায়লগ যে মানে আপনার সামনে right, বলুন, right. এটাও বলতেও ভয় লাগে। দেখা গেছে আমার না তুই গানটা আমি এত সুন্দর তৈরি করলাম, সময় লাগে কাজটা করতেছি, এরকম দুইটা মেন ডায়লগ পাঁচ লাইনগুলো দেখা গেছে আরেকজনের মুখে চলে গেল, আমার গানটাই মেয়ের। গানটাই মাই ট্রু ট্রু। এই জন্য আমার অনেক লাইন আছে মাঝে মাঝে এরকম শোতে আসলে আগে থাকতে দিয়ে রাখি, যে এটার জন্য আর ডিস্টার্ব না হয় এই লাইন। ঠিক আছে, তাহলে আর কথা নাইবা বলে আমরা শোটা এখানেই শেষ করি, কারণ আপনার লাইন কোন লাইন কোথা থেকে বের হয়ে যায় বলা বিপদ। আলী হাসান, খুব ভালো লেগেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা শেষের দিকে এসে মোটামুটি আপনার কাছ থেকে যা পেয়েছি আমারও যা খুব শুনেছি- ভালো লাগছে আপনার সাথে বৈশা একটা শো করলাম। আমি আপনার শো তো শুনতাম আমরা রেডিওতে, আর যে কিবরিয়া ভাই জীবনের লাইফ স্টাইল নিয়ে অনেক শো করতেন, আমরা শুনতাম, আপনার ফ্যান ছিলাম আমি। হ্যাঁ, মাশাআল্লাহ। তো এখন আপনার সামনে বসছি, ভালো লাগলো আমার কাছে যে না এটাই নিমু খারাম ভুলা জায়গা কি আসছিল আগে, এখন হাইকমোটে আগে এটা ভুললে হবে না, সবসময় গোড়া মনে রাখতে হবে। Right. যে আমি বললাম ব্যবসার পরিস্থিতির আগে যে আমার যেটা ধকল গেছে, আমার ব্যবসায় লস যাওয়ার পর যে আমি একটা টেনশনে ভুগছিলাম, যেটা করছিলাম কি করব, হ্যাঁ ওই সময়টা যখন মনে করি আর এখনকার সময়টা যখন মনে করি, আল্লাহ পাক অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ। তাহলে আর চাহিদার কোনো কিছু নাই। অনেক ধন্যবাদ, আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আপনি আমাদেরকে দিলেন এবং আপনার সঙ্গে কথা বলে আমাদের খুব ভালো লেগেছে। অনেক শুভকামনা থাকছে ভাই, আপনি অনেক ভালো করেন। যে সবাই দোয়া করবেন আমার জন্য, আর আমি আপনাদের সবার জন্য দোয়া করি। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ছিল আমাদের আজকের অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দার্জি কিবরিয়া শোর আয়োজন। যারা এতক্ষণ দেখলেন তাদেরকে আগামী শনিবার রাত 9টার আরও একটি অনুষ্ঠান, আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। অনেক ভালো থাকুন, আসসালামু আলাইকুম।